প্রিয় শিক্ষার্থী, পল্লবী মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস করে আসছি, তাই আমাদের এই অনলাইন ক্লাস আগামীতেও চলবে যতদিন না করোনাকালীন সময়ে আমাদের স্কুল কলেজ না খুলবে। যাই হোক, আমি আজ তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর বেতন ও মজুরি চ্যাপ্টারের শেষ ক্লাসটা করব। আমি আগেই শেষ ক্লাস করেছিলাম, তবে দু একটা অঙ্ক বাকি ছিল রিভিউ দিতে। সেই রিভিউ ক্লাসটা আজকে নেব, এরপরে আমরা নতুন কোনো অধ্যায়ে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমি তাপস কুমার শাকারি, লেকচারার হিসাব বিজ্ঞান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আর আজকের আমার বিষয় শ্রেণী দ্বাদশের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চ্যাপ্টার 7 বা 7 বেতন ও মজুরি চ্যাপ্টার। আগেই বলেছি যে অনলাইন ক্লাসে এটা আমাদের রিভিউ ক্লাস, তাই আজকে একটা অঙ্ক করব এবং 3 টাইপের যে অঙ্ক আছে সেই 3 টাইপের অঙ্ক করারই চেষ্টা করব। তাই একটা অঙ্ক এখন পড়ি, এরপরে তোমাদেরকে করি। তোমাদের বইয়েরই অঙ্ক, তোমরা বইয়ের থেকে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো। বইয়ের 10 নম্বর অঙ্কটা আমরা রিভিউ ক্লাস করছি। এই রিভিউ ক্লাসের আজকেই তোমাদের এই বেতন ও মজুরির শেষ ক্লাস। আশা করি তোমাদের এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তোমাদের অঙ্কটা বোঝাই। একটি প্রতিষ্ঠানের কর্মচারী মামুন ও রাজীবের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। মামুন এবং রাজীব দুজন ব্যক্তি, এদের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো এবং সেটা কি বলছে দেখা যাক। মূল বেতন মামুনের 3000, রাজীবের 3000। মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। যাতায়াত ভাতা 50 টাকা 50 টাকা। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%। চিকিৎসা ভাতা 200 টাকা 200 টাকা। প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের কর্তন হবে 10%। যৌথ বিমা তহবিলে চাঁদা মূল বেতনের 3%। কল্যাণ তহবিলের চাঁদা মূল বেতনের 2%। এখানে আমাদের আগেই আমরা অঙ্ক করিয়েছি বা নিয়মগুলো বুঝিয়েছি যে অর্জন কোনগুলো, কর্তন কোনগুলো। অর্জন এবং কর্তনটা জানতে পারলে এখানে অঙ্ক আমাদের কোনো সমস্যা না। দেখা যাক নিচে কি বলছে। মামুন ও রাজীব প্রভিডেন্ট ফান্ডে হতে মোট কত টাকা পরিমাণ জমা টাকার পরিমাণ নির্ণয় করো। এরপরে বলছে কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। এরপরে বলছে কর্মচারীদের মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। খুব সহজ অঙ্কটা। তাহলে আমরা আসি যে প্রভিডেন্ট ফান্ডে তাদের মূল বেতনের কত পার্সেন্ট জমা হয়। প্রভিডেন্ট ফান্ডের মূল বেতন 10%। মূল বেতন 3000। তাহলে আমরা অঙ্কটা দেখি। প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার পরিমাণ। এটা আমার 10-এর ক। প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার পরিমাণ। তোমাদের ক্লাসে যে বইটা করাই আমরা সেই বইয়েরই অঙ্ক। তাহলে আমাদের মূল বেতনটা আগে দেখতে হবে। মূল বেতন
মূল বেতন মামুনের 3000, রাজীবেরও 3000। মূল বেতন এখানে মূল বেতনের 10% করে আমাদের বের করতে বলছে। তা মূল বেতনের 10% অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ মূল বেতনের 10%, 3000 টাকা, 300 টাকা হয়। এটা 10% করলে 300 টাকা। তাহলে মোট জমার পরিমাণ তিনশো যোগ 300, 600 টাকা। এই আছে আমার ক নাম্বারের অ্যান্সার। এক একজনের 300 টাকা করে জমা হয়, 300 যোগ 300 মোট 600 টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে 10-এর ক নাম্বারটা আমাদের শেষ। মূল বেতন আমার 3000 টাকা, প্রভিডেন্ট ফান্ডে 10% কর্তন করলে আমার 300 টাকা হয়। মোট জমা টাকার পরিমাণ 300 যোগ 300 মোট 600 টাকা। এই আছে আমার ক নাম্বার। খুবই সহজ অঙ্ক, তোমরা অবশ্যই এগুলো পারবে। আমি আগেই বলে রাখি, আমি তোমাদের বইয়ের অঙ্ক করাই। যে বইটা আমরা ক্লাসে সিলেক্ট করেছিলাম সেই বই, ওই অন্য কোনো বইয়ের অঙ্ক আমি করাই না, যাতে তোমাদের বাসায় বসে দেখতে অসুবিধা হয়। তোমরা বইয়ের সাথে মিলিয়ে অঙ্কটা দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন স্ক্রিনশটের মাধ্যমে অঙ্ক করায়, বিভিন্ন জায়গা থেকে অঙ্ক করায়, সেটা তোমরা খুঁজে পাবে না। তাই আমি তোমাদের পাঠ্য বই থেকে তোমাদেরকে যেটা ক্লাসে করাই সেই বইয়েরই অঙ্ক করাচ্ছি। আশা করি তোমরা এটা ভালোভাবে নেবে এবং ভালো করে করবে। এরপরে আমার খ নম্বরে বলছে মোট অর্জনের পরিমাণ নির্ণয় করো। মোট বেতনের পরিমাণ নির্ণয় করো। তাহলে খ নম্বরে মোট বেতন নির্ণয়। তাহলে মামুন, রাজীব, মামুনের এদের মূল বেতন অর্জনগুলো আমার কি কি সেগুলো আগেই আমরা বলেছি। তাই মামুন কত টাকা মূল বেতন আছে তার দেখতে হবে। মূল বেতন মামুনের আছে 3000 টাকা, রাজীবেরও আছে 3000 টাকা মূল বেতন। এরপরে কি আছে? মহার্ঘ ভাতা। মূল বেতনের 20%, মহার্ঘ ভাতা 20%, অর্থাৎ 3000-এর 20% করলে 600 টাকা, 3000-এর 20% করলে 600 টাকা। এরপরে বলছে যাতায়াত ভাতা 50 টাকা, 50 টাকা যাতায়াত ভাতা। পঞ্চাশ টাকা, 50 টাকা। এরপরে
বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%, 50%। বাড়ি ভাড়া ভাতা 50%, অর্থাৎ মূল বেতনের 50%। 3000-এ 50% করলে হয় 1500 টাকা, 3000-এ 50% করলে হয় 1500 টাকা। এরপরে আছে চিকিৎসা ভাতা 200 টাকা, 150 টাকা। চিকিৎসা ভাতা টাকা, 150 টাকা। এই আসছে আমাদের অঙ্কর অর্জনগুলো: মূল বেতন, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা। আপাতত আমাদের অঙ্কের ভিতরে এইগুলোই অর্জন আছে। এই অর্জনগুলো আমরা এখন যোগ করে দিলেই আমরা মোট বেতনটা নির্ণয় করতে পারবো। পাঁচ হাজার 350, 3000, 4500, 5000। তাহলে আমাদের মোট বেতন হয় মামুনের 5350 টাকা, রাজীবের 5300 টাকা। এই আছে আমার অর্জন সমূহ। আমরা যদি এটাকে যোগ করে দিই তাও হবে 5 আর 5 10,650, 10,650। মোট বেতন 10,650। এবার আমরা চলে যাব গ নম্বরে। মোট কর্তনের পরিমাণটা নির্ণয় করতে বলছে। মোট কর্তন কোনগুলো হয় সেগুলো আমরা আগেই ক্লাসে করিয়েছি, তাই বইয়ের আমরা দেখব যে মোট কর্তন কী কী আছে। মোট কর্তনের পরিমাণ নির্ণয়। মোট কর্তনের পরিমাণ নির্ণয় মামুন, রাজীব। প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10%, 10%, যৌথ বিমায় 3%, 3%, এবং কল্যাণ তহবিলে 2%, 2%। তাহলে প্রভিডেন্ট ফান্ড 10%। মূল বেতন 3000, 3000 10% করলে 300, এরও 300। যৌথ বিমা তহবিল, যৌথ বিমা তহবিলে 3%, 3%। 3000-এ 3% করলে 90 টাকা, 90 টাকা। এরপর কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলের 2%, 2% 60 টাকা, 60 টাকা। তাহলে 450 টাকা, 450 টাকা। এই হচ্ছে আমার মোট কর্তনের পরিমাণ নির্ণয়। এটা আমরা যোগ করে দেবো, 900 টাকা হয়।
গ নম্বরে মোট কর্তনের পরিমাণ নির্ণয়। প্রভিডেন্ট ফান্ডে 10%, যৌথ বিমা তহবিলে 3%, আর কল্যাণ তহবিলে 2% করলে যে টাকাগুলো হয় সেটা আমরা যোগ করলে আমরা পেয়ে যাবো মোট কর্তনের পরিমাণটা। প্রিয় শিক্ষার্থী, তোমরা অর্জন এবং কর্তনটা বুঝলে। এখন আমরা চলে আসব সমষ্টির একটা অঙ্কে। 3 টাইপের অঙ্ক করার চেষ্টা করব। এবার আমরা আসবো সমষ্টির অঙ্কে, অর্থাৎ 50 জন বা 40 জন শ্রমিক একসাথে কাজ করলে তাদের যে বেনিফিটগুলো পায় তারা, সেই বেনিফিটগুলো এবং কর্তনগুলো যায় সেটা নিয়ে আগে অঙ্কটা পড়ি। তোমাদের বইয়ের অঙ্ক নম্বর 8, তোমাদের বইয়ের অঙ্ক নম্বর 8 আমি অঙ্কটা পড়ছি। একটি কারখানায় 40 জন শ্রমিক প্রত্যেকে 44 ঘন্টা কাজ করে। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার 20 টাকা। 2020 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা 64 ঘন্টা চালু থাকে। অর্থাৎ এখানে অঙ্কটার সারমর্ম এই যে 40 জন শ্রমিক আছে এবং তাদের 44 ঘন্টা কাজ করতে হবে। ঘন্টা প্রতি মজুরি পায় 20 টাকা এবং তারা ওই 2020 সালের জানুয়ারি মাসে তাদের প্রথম সপ্তাহে কারখানা চালু ছিল 64 ঘন্টা, অর্থাৎ 64 ঘন্টা কাজ করেছে। এখানে তাদের ওভারটাইম হয়েছে। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির হারের 1.5 গুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরির 40% বাড়ি ভাড়া ভাতা, 20% যাতায়াত ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পায়। এগুলো আমাদের অর্জনের ভিতরে যাবে। শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% প্রভিডেন্ট ফান্ডে, 5% কল্যাণ তহবিলে প্রদান করেন। শ্রমিকদের স্বাভাবিক মজুরির অগ্রিম মজুরি বাবদ জন প্রতি 5 টাকা এবং আয়কর বাবদ মোট 600 টাকা কর্তন করা হয়। এখানে আমাকে ক নম্বরে চেয়েছে কি সেটা আমাদের দেখতে হবে। ক নম্বরে চেয়েছে স্বাভাবিক মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করো। স্বাভাবিক মজুরি ও ওভারটাইম মজুরি। তাহলে অঙ্ক নম্বর 8, স্বাভাবিক মজুরি নির্ণয়। আমাদের আগে অঙ্কে বলা ছিল যে কতজন শ্রমিক কাজ করে। 40 জন শ্রমিক কাজ করে, 44 ঘন্টা কাজ করে এবং 20 টাকা করে পায়। তাহলে 40 × 44 × 20 টাকা, এটা আমার স্বাভাবিক মজুরি। গুণ করলে আমার যা হয় 0 0 8 35,200 টাকা। এটা হচ্ছে আমার স্বাভাবিক মজুরি। এবার আমরা আসবো ওভারটাইম মজুরি নির্ণয়। ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি 40 জন শ্রমিক 44 ঘন্টা কাজ করার কথা, কাজ করেছে 64 ঘন্টা। 64 - 44 করলে যেটা হবে সেটাই আমার ওভারটাইম। ঘন্টা প্রতি পায় 20 টাকা, ওভারটাইম করলে পাবে 1.5 গুণ। তাহলে 40 × 20 × 30 50 20,000 টাকা।
তিন দুগুণে 6, 24,000 টাকা, সরি 24,000 টাকা। এই ওভারটাইম মজুরি হবে 24,000 টাকা। তো শিক্ষার্থী, তাহলে তোমরা দেখো যে তোমাদের ওভারটাইম মজুরি এবং স্বাভাবিক মজুরি আমরা পেয়ে গেলাম। মোট অর্জন সমনির্ণয়। প্রথমে আছে আমার মূল মজুরি, $35,200, ওভারটাইম মজুরি $24,000, এরপর আছে বাড়ি ভাড়া ভাতা 40%, ক্যালকুলেটরটা খুব। মোট অর্জন সময়ের ভিতরে প্রথমে মূল মজুরি 35,200, ওভারটাইম মজুরি 24,000 টাকা বের হয়েছিল, বাড়ি ভাড়া ভাতা 40%, 40% এই 35,200 40% করলে 14,080 টাকা, যাতায়াত ভাতা 20%, এই 35,200 টাকার উপরে করলে 20% 7,040 টাকা, আর চিকিৎসা ভাতা 5% করলে 1,760 টাকা, মোট 82,080 টাকা আমার অর্জন সমূহ। তাহলে কিভাবে বের করতে হয় মোট অর্জন সমূহ তোমরা দেখো ভালো করে। এবার আমরা চলে আসবো কর্তনের ভিতরে। মোট কর্তন সমূহ সব 35,200 টাকার উপরেই করতে হবে। কর্তনের ভিতরে প্রথমে আমাদের আছে শ্রমিকদের অগ্রিম মজুরি বাবদ জনপ্রতি 5 টাকা, অগ্রিম মজুরি বাবদ। জনপ্রতি 5 টাকা, অর্থাৎ 40 জন শ্রমিক আছে এখানে, 40 জনের 5 টাকা করে করলে 200 টাকা হয়। প্রভিডেন্ট ফান্ডের 10%, প্রভিডেন্ট ফান্ড 10% করলে হয় 35,200 টাকার উপরে 10% করলে হয় 3,520 টাকা। এরপরে আছে কল্যাণ তহবিল, পাঁচ পার্সেন্ট করলে হয় 1,760 টাকা। এরপরে আছে আয়কর বাবদ 600 টাকা। মোট কর্তনটা আমরা পেয়ে গেলাম।
মোট কর্তন 0 7 8 6 13 13 5 20 2 5 6 মোট কর্তন 6080 টাকা। তাহলে ভালো করে দেখো, আমরা অর্জনটা এবং কর্তনটা দুটোই নির্ণয় করলাম। এখন আমাদের 2 টাইপের অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা 3 টাইপের অঙ্কে চলে যাব, এককের অঙ্কে চলে যাব। এককের একটা অঙ্ক করলে আপাতত এই অধ্যায় আমরা শেষ করে দেব। এরপরে আমরা চলে যাব বেতন ও উৎপাদন ব্যয় বিবরণীর ভিতরে। শিক্ষার্থী, এখন আমরা চলে আসব এককের অঙ্কে 34 নম্বরের অঙ্কটা, যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিম্নের তথ্যাবলী হতে আবির, হিমেল, সুমন ও মামুনের প্রদত্ত মজুরি নির্ণয় করো। ঘণ্টাপ্রতি প্রমাণ উৎপাদন 25 একক, অর্থাৎ 1 ঘন্টায় তারা 25টা সার তৈরি করে। একটা এককে আমরা একটা সার ধরি। ঘণ্টাপ্রতি নিয়মিত মজুরি 5 টাকা, নিয়মিত মজুরি পাবে 25টা সার তৈরি করে 5 টাকা। উৎপাদনের ভিত্তিতে পরিবর্তিত মজুরি হার। প্রমাণ উৎপাদনের কম কার্যহার 90%, প্রমাণ উৎপাদন অথবা প্রমাণ উৎপাদনের বেশি 130%, স্বাভাবিক শ্রমঘণ্টা 50 ঘন্টা। তাদের প্রকৃত উৎপাদনটা দেওয়া আছে, একক প্রতি মজুরির হার নির্ণয়। তাহলে আমরা একক প্রতি মজুরির হার নির্ণয় আমরা এখানে 34 নম্বরের অঙ্ক ক, একক প্রতি মজুরির হার নির্ণয়। সূত্রটা আছে ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরি ঘণ্টাপ্রতি নিয়মিত উৎপাদন। ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরি এরা পায় 5 টাকা করে, আর ঘণ্টাপ্রতি নিয়মিত উৎপাদন হচ্ছে 25 একক। তাহলে 0.2, 20 পয়সা করে একটা সার তৈরি করলে পাবে। তাহলে ক নম্বর আমাদের শেষ। এরপরে আমার খ নম্বরে বলছে প্রমাণ উৎপাদন নিম্নে মজুরির হার। প্রমাণ উৎপাদনের অথবা ঊর্ধ্বে মজুরির হার নির্ণয় করো। খুব ইজি বিষয়, আমরা এর আগেও অঙ্কগুলো করেছি। খ নম্বর প্রমাণ উৎপাদন নিম্নে মজুরির হার। প্রমাণ উৎপাদনের নিম্নে মজুরির হার 0.20 × 90%, তাহলে 18 পয়সা বা 0.18 টাকা। প্রমাণ উৎপাদনের সমান অথবা ঊর্ধ্বে, প্রমাণ উৎপাদনের সমান অথবা ঊর্ধ্বে মজুরির হার 130%, অর্থাৎ 0.130%, অর্থাৎ 26 পয়সা। এ আছে আমার খ নাম্বার। ভালো করে দেখো কীভাবে, আমরা এর আগে যথেষ্টবার অঙ্ক করেছি, তাই এটা তোমরা খুব ভালো করে দেখবে। শ্রমিকের মোট মজুরি না, প্রথমে ক্রমিক নাম্বার, শ্রমিকের নাম, প্রমাণ উৎপাদন, প্রকৃত উৎপাদন, কার্যহার, একক প্রতি মজুরি, মোট মজুরি। এখন ক্রমিক নাম্বারে 1 2 3 4 চারজন শ্রমিক আছে। এখানে আবির, হিমেল, সুমন, মামুন। আবির, হিমেল, সুমন, মামুন। প্রমাণ উৎপাদন, তাদের প্রত্যেকের 1250 একক উৎপাদন করতে হবে। অর্থাৎ 1250 এককটা কোথায় পেলাম? 50 ঘন্টা কাজ করে, সপ্তাহে পার ঘন্টায় 25 একক তৈরি করে।
গুণ করলে আমার হয় 1250 একক। তাহলে প্রত্যেকে প্রমাণ উৎপাদন তাদের 1250 একক, কিন্তু ওরা করেছে কত? একজন আবির করেছে 1000 একক, হিমেল করেছে 1250 একক, সুমন করেছে 1400 একক, মামুন করেছে 1300 একক। এখন কার্যহার দেখতে হবে, এর 1250 একক তৈরি করার কথা ছিল, করছে 1000, অর্থাৎ নিম্নে করছে। এর 1200 একক তৈরি করার কথা ছিল হিমেলের, এই করছে 1250 একক, অর্থাৎ সমান করেছে। সুমন করেছে 1400 একক, অর্থাৎ এটা ঊর্ধ্বে। মামুন করেছে 1300 একক, এটা ঊর্ধ্বে। তাহলে আমার নিম্নে হলে কত? নিম্নে হলে ছিল 0.1 একক প্রতি মজুরি, 0.18। সমান হলে 0.26, ঊর্ধ্বে হলো 0.26, ঊর্ধ্বে হলো 0.26। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রকৃত উৎপাদনের সাথে একক প্রতি মজুরিটা গুণ করব। এখানে 1000 গুণ 0.18 গুণ করলে 180 টাকা হয়। এখানে হিমেলের 1250-এ 0.26 গুণ করলে 325 হয়। এখানে সুমনের 1400-এ 0.26 গুণ করলে 364 হয়। এখানে মামুনের 1300-কে 0.26 দিয়ে গুণ করলে 338 হয়। মোট 1207 টাকা হয়। তাহলে মোট মজুরি 1207 টাকা। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দীর্ঘদিন ধরেই বেতন মজুরি চ্যাপ্টারটা করছি, আজকে আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা চলে যাব উৎপাদন